আপনি কি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্বে আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বা সরকারের যে রিফর্ম কর্মসূচির মধ্যে আমাদের পুঁজিবাজারকে কি সেইভাবে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে, বা আপনি কি সমন্বিত এরকম একটি উদ্যোগ চান না, বা সেই উদ্যোগ কি দেখেন? না, সমন্বিত উদ্যোগ এখন পর্যন্ত যতটুকু অগ্রসর হয়েছে সেখানে আমি পুঁজিবাজার খুব গুরুত্বের জায়গায় আছে সেটা আমি মনে করি না। পুঁজিবাজারকে অতীতের মতো অবহেলিত সেটা এখনও আছে, ভবিষ্যতে কী করবেন সেটা গভর্নমেন্ট বলে দেবেন। কিন্তু সামগ্রিকভাবে সেট আপ হলো যে গভর্নমেন্টের যে বিএসসি সহ অন্যান্য সংস্থায় যে সেট আপ দেওয়া হয়েছে সেটা গভর্নমেন্টের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য একটা বার্তা, কিন্তু সেই বার্তাটাও ভালো কিছু বলছে না। আরেকটা বিষয় হলো যেটা আমরা রেগুলেটরদের মধ্যে সমন্বয়, রেগুলেটরের মধ্যে একজন যখন উদ্যোক্তা ব্যাংক থেকে যখন টাকা নিয়ে যখন পার পাওয়া যাবে, এই কাজটা যখন বন্ধ হবে, ব্যাংক থেকে যখন দীর্ঘমেয়াদী ফান্ড পাওয়া যাবে না, তখন হলো উদ্যোক্তারা এখানে চলে আসবে। এনবিআরের হলো এই জায়গায় হলো যে এনবিআর যখন ট্যাক্স ফাঁকি, যখন কোনো কোম্পানি যখন দিয়ে ট্যাক্স ফাঁকি সেইটার বিচার হবে, তো তখন হলো যে শেয়ার বাজারে অটোমেটিকলি সেইটা হলো সুশাসনের সুবিধাটা শেয়ার বাজার পাবে। সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ যেটা বলতে চাই যে ইস্যু ম্যানেজার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এক বিএসসির কোনো এরকম এক্সপার্ট টিম নাই যে একটা কোম্পানি যে সে কী ব্যবসা করছে তার অপারেশনাল সম্ভাবনা এইগুলো যাচাই করে দেওয়ার হলে সম্ভাবনা নেই, সুযোগ নেই। বিএসসি শুধুমাত্র 29টা পয়েন্ট দেখে সেইটা টিকসি নদী ঠিক আছে কিনা, এই সব পুরো কাজটা হলো ইস্যু ম্যানেজারের। গত 4-5 বছরও আমি ইস্যু ম্যানেজারের কোনো শাস্তি দেখি না এই দুর্বল ইস্যুগুলোর। ইস্যু ম্যানেজারকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমি আরেকটি প্রশ্ন তুলতে চাই। আমাদের শেয়ার বাজারে আমরা যতটা লিস্টেড কোম্পানি দেখি, আমরা ঠিক বন্ডটাকে দেখি না। বন্ডটা ছাড়া দেশে দেশে শেয়ার বাজার কতটুকু হতে পারে, সে ব্যাপারে কোনো উদ্যোগ দেখেন কিনা বন্ড মার্কেটটাকে ডেভেলপ করার জন্য? বন্ড মার্কেটটা আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে বন্ড মার্কেট এখন যেই বন্ড গত 4-5 বছরে এইখানে প্রায় 5,000 কোটি টাকার মতো বন্ড, আরও বেশি হবে, আরও একটা কোম্পানি 3,000 কোটি, প্রায় 10,000 কোটি টাকার মতো বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। তো বন্ডের হলো যেই কোম্পানিগুলো বন্ড নিয়ে আসছে এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু ব্যাংকের ইনক্লাবি। আর এই প্রতিষ্ঠানগুলো যেহেতু ব্যাংকের একটা সমন্বিত একটা ব্যবস্থা আছে, ব্যাংকের অডিটর আছে, তার মানে আপনার কথার মধ্যে প্রচ্ছন্নভাবে থেকে যায় যে ব্যাংকের ঋণখেলাপি টাকা দিতে পারবে, ব্যাংক আর টাকা দিবে না ঋণখেলাপি। তো বন্ড মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের নিশ্চয়তার জায়গাটা আপনি যদি বলেন, শেষ সময় শিখেছি গভর্নমেন্টেরও কিছু বন্ড আছে মার্কেটে, কিন্তু আমরা কখনোই ট্রেড হতে দেখি না ভালো। এই ব্যাপারে কি বলতে? এখন ট্রেজারি বন্ডটা তো যেহেতু প্রাতিষ্ঠানিক পার্টিসিপেন্টই বেশি, রিসেন্টলি হয়তো এটা আমাদের ডিএসসিতে লিস্ট হওয়ার কারণে যেহেতু 2 ইয়ার্স টু 20 ইয়ার্স মেয়াদ যেটা আছে সেটা তারা এখানে চাইলেও এক্সচেঞ্জ করতে পারে, সেটা একটা ডিফারেন্ট উইন্ডো। কিন্তু এটাকে মানুষের কাছে পপুলার করা, বন্ড জিনিসটার কনসেপ্টটাই অনেক কাছে ক্লিয়ার না বলে পুঁজিবাজার বলতে তারা ইকুইটি মার্কেটটাকেই বোঝে। এই ক্ষেত্রে এটা যদি সচেতন করা যায় যে বন্ডের এই জায়গাগুলোতে আপনারা বিনিয়োগ করলে সেফ অ্যান্ড সিকিউর থাকবেন, স্টেডি রিটার্ন পাবেন, তখন তো ব্যাংকের পাশাপাশি এই জায়গাগুলোতে মানুষ আসবে। কিন্তু আমরা বন্ড মার্কেটটা নষ্টই করে দিয়েছি কিন্তু ওই সেই পুরনো লোকজন দিয়েই, যে 3,000 টাকা যিনি নিয়েছেন, তারপর আবার আমার বন্ড নামে আরেকটা আইএফএসসি থেকে ছেড়েছে, সেটাও কিন্তু গ্রিনফিল্ডকে সামনে রেখে সেই জায়গাটায় কিন্তু সাধারণ বিনিয়োগকারী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও এটা পুঁজিবাজারে লিস্টেড না, বাট ওইটা কিন্তু আলটিমেটলি আইএফআইসি ব্যাংকের নাম ইউজ করে বেক্সিমকো এই কাজটা করেছে। তাহলে আপনি যদি প্ল্যানই থাকে যে কিভাবে শুধু টাকা নিয়ে যাবেন, কোম্পানি বা বাজার বা অন্য ব্যক্তিকে চিন্তা করবেন না, তখন কিন্তু এটাকে আপনি উন্নত কোনো জায়গায় নিতে পারবেন না। তাই এই জায়গাগুলোর থেকেই আপনাকে, যাতে আর ভবিষ্যতের সামনে না হয়, যা যা হয়েছে এগুলো আমরা অনেক কিছু কিন্তু বলছি কেন, ভবিষ্যতে যাতে এই বিষয়গুলো না হয়।